সিনেমার শুরুতেই আমাদের সাথে দেখা মেলে পার্ক কাংমু নামে একজন হাউস হাজব্যান্ড বা হাউসমেটের, যাকে বাংলায় এক কথায় বলে ঘর জামাই। বাসার এমন কোনো কাজ নেই যেটা কাংমুকে করতে হয় না। সবজি কাটা, ঝাড় দিয়ে রান্না করা থেকে শুরু করে সবকিছু কাংমুর নিজেকেই সামলাতে হয়। কিন্তু কেন, তার ওয়াইফ কোথায়? এই হলো কাংমুর ভাগ্যবতী মহারানী, যেখানে এখনও পরে পরে ঘুমাচ্ছে। তো এই সুযোগে কাংমু তার কাজটা সেরে নেয়, মানে তার ওয়াইফের পার্স থেকে কিছু টাকা হাতিয়ে নেয় আর কি। কিন্তু এটা তার ওয়াইফ টের পেয়ে যায়, আর না দেখেই বলে, এত টাকা দিয়ে কি করো তুমি? বাসায় থেকে এত টাকা কিভাবে লাগে তোমার? কাংমু ভয় ভয় বলে, আমাকে এত সন্দেহ করো কেন? আমি আমাদের ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছি। এটা বলে সে সেখান থেকে অর্ধেক টাকা নিয়ে বাকি অর্ধেক রেখে চলে যায়। আর এখন আমরা মিসুনের চেহারা দেখতে পাই। আসলে মিসুন নামের এই মহিলাটি পুলিশের অনেক বড় একজন ডিটেকটিভ। পুরো অফিস তার কথায় চলে, আর বাসায়ও তার কথাতেই সব হয়, মানে তার হাজব্যান্ডও তার কথাই চলে আর কি। মিসুন তার হাজব্যান্ড কাংমুকে একটা লটারি মনে করে। এই যুগে এসেও এমন হাজব্যান্ড পাওয়া লটারি ছাড়া আর কি বা হতে পারে। তো যাই হোক, এরপরে দেখা যায় মিসুন তার হাজব্যান্ডের তৈরি করা ব্রেকফাস্ট খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। কিন্তু সে তার কিছু পার্সোনাল জিনিস ভুলে ফেলে গিয়েছে। ভুলে গেলে কি হবে, তার হাজব্যান্ড তো আছেই। কাংমু এখন মিসুনকে ডেকে প্রয়োজনীয় জিনিস দিয়ে বলে, সাবধানে যেও, আর গিয়ে একটা মেসেজ দিও। ঠিক যাওয়ার আগে আগে সে তার ডিটেকটিভ ওয়াইফকে স্যালুট জানিয়ে বিদায় করে। আরে ভাই, স্যালুট তো তুমি পাবে, আমার পক্ষ থেকে তোমাকে একটা রাজকীয় স্যালুট। তো এখন সিন কাট হয়, আর দেখা যায় মিসুন অফিসে চলে এসছে। এখানে সে তার জুনিয়রদের সাথে একটা ড্রাগ ডিলারকে ধরার প্ল্যান বানাচ্ছিল। আর দূর থেকে দাঁড়িয়ে লিসাং নামের একজন জুনিয়র অফিসার আরেকজন ডিটেকটিভকে বলে, দেখিস সে এই মিশনও সফল হবে। সে তো ডিটেকটিভ নয়, সেজন্য একটা আস্ত কুমির। তার এই কথায় অন্যজন বলে, আরে ভাই, তুমি তাকে কুমির বললে কেন? বাঘ বা সিংহ তো বলতে পারতে। লিসাং বলে, বাঘ বা সিংহ তো মাঝে মাঝে টার্গেট মিস করে, কিন্তু কুমির কখনো নিজের টার্গেট মিস করে না। ঠিক তেমনই ডিটেকটিভ মিশনও এখন পর্যন্ত কোনো টার্গেট মিস করেনি। মানে এখান থেকে বোঝাই যাচ্ছে মিশন কতটা ট্যালেন্টেড একজন অফিসার। তো চলুন গাইস, এবার মিশনের ট্যালেন্টের কিছু নমুনা পাওয়া যাক। এখানে দেখা যায় মিশন যে ড্রাগ ডিলারকে ধরতে চলেছে তার নাম সাঙ্গি। সে তার অন্যান্য ক্লায়েন্টদের সাথে গাড়ির নম্বর প্লেট ইউজ করে কন্ট্যাক্ট করে। সে নম্বরের প্রথম সংখ্যা দুটি দিয়ে ড্রাগের পরিমাণ, আর শেষের সংখ্যা 4টি দিয়ে ডেলিভারির তারিখ নির্দেশ করে, যেটা আর কেউ বুঝতে না পারলেও মিশন ঠিকই বুঝতে পেরেছে। সেই ব্যাপারটা তার জুনিয়রদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয়। আর এখন একজন ড্রাগ ডিলারের ক্লোন করা একটি ফোনে একটি মেসেজ এসেছে, যেটাও এই একই সিস্টেমে লেখা ছিল, যেটা মিশন দেখেই বুঝতে পারে মিশন এই কেসে হাত দিয়েছে, মানে এই কেসকে সে জয় করেই ছাড়বে। তো পরের সিনে দেখা যায় মিশন তার বাকি সদস্যদের নিয়ে সাঙ্গের অফিসে চলে এসেছে। আর আসার সময় খুচরা ক্লায়েন্টদেরকে কি অবস্থা করেছে তা তো দেখতেই পারছেন। মিশন একাই 100, সে মারার পরে যা অবশিষ্ট থাকে সেটাই তার বাকি সদস্যরা পিটিয়ে মজা নেয়। তো এখন মিশন সাঙ্গের রুমে চলে আসে, আর সাঙ্গিকে বলে, ভালোই ভালোই ড্রাগ ডেলিভারির গাড়ির নম্বর বলে দাও, নয়তো অবস্থা মোটেই আর ভালো থাকবে না। তবে সাঙ্গেও কিছুতে কম যায় না। সে তার নিজের অ্যাটিটিউড দেখিয়ে বলে, এতদূর যখন চলে এসেছো নিজেই খুঁজে নাও না। কিন্তু আপাতত মিশনের কাছে সেই গাড়ির নম্বর জানা ছিল না, আর এই জন্য সে এখন নিজের বুদ্ধিকে কাজে লাগায়। সে খেয়াল করে টেবিলে রাখা একটি কাগজের দিকে, যেখানে হাত বোলাতেই সে বুঝতে পারে এখানে কিছু একটা লেখা রয়েছে, যেটা হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না। আর সে এখন কাঠ পেন্সিল দিয়ে রেখা কাটতেই সেখানে একটা গাড়ির নাম্বার ভেসে ওঠে, যে গাড়িতে আজকের ক্লায়েন্টের জন্য ড্রাগ মজুত করা ছিল। এখন মিশন এই কাগজটি কৌশলে তার জুনিয়রকে দিয়ে দেয়। তারা এখন সেই গাড়িটি খুঁজে বের করে ফেলে, আর বাস্তবেই সেই গাড়িতে অনেক পরিমাণ ড্রাগ রাখা ছিল। এরপরে যা হবার সেটাই হলো। ড্রাগ পাওয়ার সাথে সাথে মিশন তার শকিং ডিভাইস দিয়ে সাঙ্গি সহ বাকিদের 12টা বাজিয়ে দেয়। এখন সিন শিফট হয়, আর দেখা যায় ড্রাগ ডিলারকে ধরায় সাকসেস হওয়ার জন্য আজকে মিশনের বাসায় পার্টি হচ্ছে। যে যেমন পারছে বসের সাথে তাল মিলিয়ে নেচেই যাচ্ছে। কিন্তু লিসাং নামের এই বান্দা নাচতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে, আর সে এখন কাংমুর কাছ থেকে একটা বিশেষ থেরাপি নিচ্ছে। মানে লিসাং এর ওয়াইফের সাথে নাচতে গিয়ে ব্যথা পেয়ে এখন তারই হাজব্যান্ডের কাছ থেকে থেরাপি নেওয়া হচ্ছে। এরপরে আবার সিন শিফট হয়। গাইস, এখান থেকে ভিডিওটি কেয়ারফুলি দেখতে হবে। মুভির মেইন পার্ট এখান থেকে শুরু হতে চলেছে। এই সিনে আমরা বেক্সিউ নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা একটি পেন ড্রাইভ একটা বিশেষ লকারের ভিতরে লুকিয়ে রাখছে। আর এরপরে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন কিছু আননোন লোক তার পিছু করে। মেয়েটি ব্যাপারটি বুঝতে পেরে তাদের থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু শেষ পর্যন্ত লোকগুলি তাকে ধরেই ফেলে। এখন লোকগুলি বেক্সিওনের কাছে সেই পেন ড্রাইভের লোকেশন জানতে চায়, কিন্তু কোনোভাবেই সে সেই পেন ড্রাইভের লোকেশন তাদের কাছে বলে না। আর এখন সুযোগ বুঝে মেয়েটি তাদের বন্দুক দিয়ে তাদের উপরেই অ্যাটাক করে বসে। কিন্তু এক পর্যায়ে বেক্সিওনের পায়ে একটি গুলি লাগে, আর তাই সে কোনো উপায় না পেয়ে ছাদ থেকে নিচে লাফ দেয়। তবে ভাগ্য ভালো হওয়ায় সে নিচে একটা গাড়ির উপরে গিয়ে পড়ে। কিন্তু এতেও লোকগুলো থামেনি। তারা এই অবস্থাতেও মেয়েটির উপরে অনেকগুলো গুলি চালিয়েছে। আর তারা যখন দেখতে পায় মেয়েটির মাথা থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছে, তখন তারা সেখান থেকে চলে যায়।
এখন দেখা যায় এই গোলাগুলির তদন্তের জন্য সেখানে মিসুন আর তার বাকি ডিটেকটিভ সদস্যরা চলে এসেছে। খুব ভালোভাবে তদন্তের পরে তারা জানতে পারে এই মেয়েটির নাম বেক্সিউন, বয়স 32। সে পাশেই একটা ট্রেডিং কোম্পানিতে জব করে। আর তাকে যারা এখানে গুলি করতে এসেছিল তারা কোনো এক বড় মাফিয়া গ্যাংয়ের সদস্য, যে গ্যাংয়ের হেড জেনারেল পার্ক নামের কেউ একজন। এরপরে দেখা যায় বেক্সিউনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানিয়েছে বুলেট প্রুফ ভেস্ট পরার কারণে তার বডিতে গুলি লাগেনি, তবে এত উপর থেকে নিচে পড়ায় সে খুব বাজেভাবে মাথায় আঘাত পেয়েছে, আর তাই সুস্থ হওয়ার আগে তার কোনো সাক্ষাৎকার নেওয়া যাবে না। এখন সিন শিফট হলে দেখা যায় কাংমু রাস্তায় দাঁড়িয়ে কিছু ফল কিনছিল, কিন্তু হঠাৎ তখনই কিছু লোক একটি মহিলার পেছনে ধাওয়া করে। মহিলাটি নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাংমু ব্যাপারটিকে সিরিয়াসলি নিয়ে নেয়, আর সে এখন মহিলাটিকে বাঁচানোর জন্য তাদের পিছু করে। আর এখানে আমরা সেই সাদাসিধে ঘরোয়া কাংমুর একটা নতুন রূপ দেখতে পাই। কাংমু একাই সব লোকগুলোকে আচ্ছা ধোলাই করে মহিলাটিকে বাঁচিয়ে নেয়। তবে দৌড়দৌড়ি করার সময় মহিলাটির ব্যাগ থেকে কিছু প্রয়োজনীয় পেপারস নিতে পড়ে গিয়েছিল, তাই কাংমু ফেরত দেওয়ার জন্য সেগুলো তুলতে যায়। আর সে দেখতে পায় এগুলো আসলে প্রেগন্যান্সির রিপোর্ট। গাইস, এবারে আমাদের সামনে কিছু টুইস্ট আসতে চলেছে। কাংমু এই মহিলাটিকে আগে থেকেই চেনে। এই মহিলার নাম হিজু। সেই মহিলাটিকে জিজ্ঞেস করে, তুমি প্রেগনেন্ট কবে হলে? তোমার তো বিয়ে হয়নি। তার এই প্রশ্নের উত্তরে হিজু বলে সে জুংসানের সাথে সম্প্রতি বিয়ে করেছে, তার পেটে এই বাচ্চাটি জুংসানেরই। হিজুর এই কথা শুনে কাংমু অবাক হয়ে যায়, আর সে এখন জুংসানের ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে হিজু জানায় জুংসান অনেক দিন ধরে নিখোঁজ, সে তাকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও খুঁজে পায়নি। সে জানে না জুংসান আদেও বেঁচে রয়েছে কিনা। এই যে কিছুক্ষণ আগে লোকগুলো তাকে ধরার জন্য এসেছিল, তারা আসলে আমাকে নয়, আমার মাধ্যমে জুংসানের খবর নিতে এসেছিল। কাংমুকে এইসব বলে হিজু একটা ট্যাক্সি করে সেখান থেকে চলে যায়। হিজু চলে গেলেও আমাদের মাথার উপরে সে কিছু কনফিউশন ছুটে যায় যে কে এই হিজু আর কে সেই জুংসান, তাদের আসল পরিচয়টাই বা কী ছিল। গাইস, ভিডিওটি কন্টিনিউ করুন, সামনে ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। তবে গাইস, এখানে জানিয়ে রাখি তারা এতক্ষণ এখানে যেসব কথা বলছিল এই সব কিছু মিশনের জুনিয়ররা দূরে দাঁড়িয়ে খেয়াল করছিল। তারা ব্যাপারটিকে সম্পূর্ণ ভুল ভেবেছে। তারা ভেবেছে কাংমু এই মহিলার সাথে পরকীয়া করে, আর তাই তারা এখন অফিসে এসে বাকি সব কলিগদের এই ব্যাপারে গুজব ছড়িয়ে দেয়। আর এখন কোনোভাবে মিসুনও এই ব্যাপারটি জানতে পারে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার ইনোসেন্ট ঘর সামলানো হাজব্যান্ড এমন কাজ আদৌ করতে পারে, তাই সে উল্টে তার কলিগদের ইচ্ছে মতো ঝাড়ি দিয়ে বিদায় করে। পরের দিনই দেখা যায় কাংমু এক বুড়ো লোকের কাছ থেকে তার রেখে যাওয়া একটা টিনের বাক্স নিয়ে যাচ্ছে। এখানে বুড়ো লোকটি কাংমুকে বলে, কাজে ফিরছো? কাংমু বলে, না, পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়েছে, তাই একটু দেখতে এসেছি। এরপরে রাত যখন গভীর হয় তখন কাংমু ঘুম থেকে উঠে সেই টিনের বাক্সটা খোলে। সেই টিনের বাক্স থেকে প্রথমে একটা গান বের করে, আর এরপরে কিছু পাসপোর্ট, আর সবশেষে সে একটা ছবির অ্যালবাম বের করে যেখানে কোরিয়ার 4 জন স্পেশাল সার্ভিস ইন্টেলিজেন্টের ছবি ছিল। গাইজ, এই ব্যাপারে সম্পূর্ণ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে কাংমুর সাথে ঘটে যাওয়া 6 বছরের আগের ঘটনায়। এই স্থানটি হলো রাশিয়ার ভ্লাদিমিস্টিক বন্দর। এখানে এই জাহাজে করে মাফিয়ারা তাদের অস্ত্র পাচার করত, আর এই অস্ত্র জব্দ করার জন্য কাংমু সহ তার সাথে আরও 3 জন স্পেশাল এজেন্ট নিয়োগ করা হয়েছিল, যাদের মধ্যে কাংমু ছিল সবার চিফ। তারা মাফিয়াদের অস্ত্র পাচার সম্পর্কে অনেক আগে থেকেই জানত, তাই তারা এই ব্যাপারে প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু হঠাৎ মাফিয়ারা আবার এজেন্টদের সম্পর্কে জানতে পেরে যায়, আর তাই নিজেদেরকে বাঁচাতে তারা নতুন প্ল্যান হিসেবে আজকেই এই বন্দর ছেড়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে তাদের বন্দর ছেড়ে যাওয়ার ব্যাপারে এজেন্টরাও জানতে পারে, আর এখন মাফিয়াদের আটকাতে তারা দ্রুত নিজেদের প্রস্তুত করে অ্যাটাক করে বসে। যেহেতু তাদের এই ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিতে হয়েছে, তাই তারা হেড অফিসের পারমিশন নিতে পারেনি। এই সম্পূর্ণ মিশন এখন কাংমু নিজের দায়িত্ব নিয়ে চালাচ্ছে। যদিও এতে প্রচুর রিস্ক রয়েছে, কিন্তু তাদেরকে যেভাবে হোক আজকে এই জাহাজ আটকাতেই হবে। তো এখন জাহাজ আটকানোর জন্য তারা প্রথমেই জাহাজের ইঞ্জিন রুমে প্রবেশ করে, আর সেখানে থাকা সমস্ত ক্রুদেরকে একের পর এক মেরে ফেলে। তারা সম্পূর্ণ জাহাজের ইলেকট্রিক লাইন ডিসকানেক্ট করার জন্য ইএমপি লাগিয়ে দেয়। ইএমপি হলো এমন একটি যন্ত্র যেটার মাধ্যমে সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা সম্ভব, আর এটা পাসওয়ার্ড দ্বারা অ্যাক্সেস করা যায়। তো এখন কাংমু আর গমসক ইএমপি অন করে পাসওয়ার্ড বসিয়ে দেয়, আর এর ফলে সাথে সাথে সমস্ত জাহাজের বিদ্যুৎ চলে যায়। এর মানে এখন মাফিয়ারা চাইলেও আর কোনোভাবেই এই ইএমপির পাসওয়ার্ড ছাড়া জাহাজ চালাতে পারবে না। তো কাংমুর ইএমপি লাগানো সাকসেস। এখন শুধু তারা এই জাহাজ থেকে বেরিয়ে যেতে পারলেই মিশন সাকসেস হবে। কিন্তু সমস্যাটা হলো তারা এখন বের হবার রাস্তা খুঁজে পাচ্ছে না। চারিদিক থেকে তাদেরকে মাফিয়ার দলবল ঘিরে ফেলেছে। এদিকে ব্লুটুথের মাধ্যমে হিজু তাদেরকে জাহাজ থেকে বের হওয়ার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছিল, কিন্তু চারিদিক থেকে ঘিরে ফেলার কারণে তারা শেষ পর্যন্ত দুজনেই মাফিয়ার হাতে ধরা পড়ে। মাফিয়ার দল কাংমু আর গমসককে ইচ্ছেমতো মারধর করতে থাকে যেন তারা ইএমপির পাসওয়ার্ড বলে দেয়, কিন্তু কাংমু কোনোভাবেই পাসওয়ার্ড বলছিল না। কাংমুকে দিয়ে যখন কাজ হচ্ছিল না তখন তারা গমসককে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু তাতেও কাংমু তার মুখ খুলে না।
আর এরপরে যখন তারা গমসককে মারার জন্য নিয়ে যায় তখন কোনো উপায় না পেয়ে বাধ্য হয় কাঙ্গমো ইএমপির পাসওয়ার্ড বলে দেয়। পাসওয়ার্ড পাওয়ার সাথে সাথে তারা জাহাজে আবারও ইলেকট্রিসিটি ফিরিয়ে আনে, মানে তারা এখন চাইলেই সেখান থেকে যে কোনো সময় চলে যেতে পারবে। তবে পাসওয়ার্ড বলার পরেও তারা কিন্তু গমসককে ছাড় দেয়নি, গমসক তাদের হাতে মারা পড়ে। সব মিলিয়ে তাদের 4 জনের এই মিশন পুরোটাই ফেল হয়, আর এই মিশন ফেলে সম্পূর্ণ দোষ গিয়ে পড়ে কাঙ্গমোর ঘরে। পারমিশন ছাড়া এমন মিশনে অংশ নেওয়ার জন্য এখন কাঙ্গমোকে সাসপেন্ড করা হয়। দেশের উপকার করতে গিয়ে কাঙ্গমো নিজের চাকরিটা হারিয়ে ফেলে, তবে এতে তার মোটেই দুঃখ ছিল না। সে শুধুমাত্র গমসকের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে। তার সাথে ঘটে যাওয়া এই ঘটনা তাকে আজীবন কষ্ট দিয়ে যাচ্ছে। তবে এই ঘটনার পর থেকে হিজু আর জুংসানের সাথে তার আর কোনো যোগাযোগ ছিল না। গত কয়েক বছর পর সেদিন সে হিজুকে ওভাবে রাস্তা দেখেছিল, আর পরের ঘটনা তো আমরা দেখতেই পেয়েছি। এখন চীন চলে আসে বর্তমানে, আর দেখা যায় আজ কাঙ্গমো কিছু শপিং করেছে হিজুর বাচ্চার জন্য। যদিও হিজু এখনো প্রেগনেন্ট, তারপরেও সে এই সপ্তাহকে গিফট হিসেবে দিয়েছে। আর এই সব কিছু দূর থেকে মিশনের জুনিয়র সহকর্মীরা ফলো করছিল। তারা তো প্রমাণ হিসেবে এবার এইসবের পিকও তুলে রেখেছে মিশনকে বিশ্বাস করানোর জন্য। এরপরে অফিসে তারা এইসব পিক আর ভিডিওগুলো মিশনকে দেখায়। মিশন যেন নিজের চোখের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। তার এমন ইনোসেন্ট ভালো হাজব্যান্ড ভিতরে ভিতরে এত কিছু করছে, এটা ভেবেই যেন তার মাথার রাগে আগুন হয়ে যাচ্ছে। এদিকে দেখা যায় হিজু কাঙ্গমোকে জুংসানের পুরনো সেফ হাউসে নিয়ে এসেছে, কারণ কাঙ্গমো তার কাছে জুংসানের ব্যাপারে জানতে চেয়েছিল। হিজু জানায় জুংসান নিখোঁজ, সে দেশের জন্য অনেক বড় একটা উপকার করতে চেয়েছিল। এবছর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটা ভুয়া বাজেট করা হয়েছিল। কেউ এই ব্যাপারে তদন্ত না করলেও জুংসান সবার সামনে এই ব্যাপারটা খোলাসা করতে চেয়েছিল, কিন্তু সেই জুংসানই এখন নিখোঁজ। তবে সেই মিথ্যা বাজেটের পিছনে যে কলকাঠি নেড়েছিল তার নাম হলো জেনারেল পার্ক। কেউ জানে না এই জেনারেল পার্ক আসলে কে। এইসব কিছু বলার পরে হিজু একটা চিঠির খাম বের করে বলে সে এটা গতকাল মেইল বক্সে পেয়েছে, সে এখনো এটা খুলেও দেখেনি। এটা শুনে কাঙ্গমো এখন চিঠিটা খুলে আর সেখানে একটা কলম দেখতে পায়, কিন্তু এটা কোনো সাধারণ কলম ছিল না। কাঙ্গমো ব্যাপারটি বুঝতে পেরে কলমটি ভেঙে ফেলে আর দেখতে পায় কলমের মধ্যে ছোট্ট একটা লিঙ্ক লেখা আছে। আর এখন তারা সেটাকে ব্রাউজারে রান করলে দেখতে পায় এটা একটি কন্ট্যাক্ট সাইট, মানে এই লিঙ্কের মাধ্যমে লিঙ্ক প্রদানকারী তাদের সাথে যোগাযোগ করতে পারবে। তো প্রথম মেসেজে সেখানে লেখা ছিল জুংসানকে চেনেন, চিনে থাকলে আমার সাথে দেখা করুন। অবাক করা এমন মেসেজ দেখে তাদের দুজনের ব্যাপারটি ঘোলাটে লাগতে শুরু করে, কিন্তু ব্যাপারটি যখন জুংসানকে নিয়ে, তাই ব্যাপারটি ক্লিয়ার হতে কাঙ্গমো লোকটির সাথে দেখা করার জন্য রাজি হয়। এরপরে আননোন লোকটি দেখা করার জন্য নির্দিষ্ট ডেট আর লোকেশন পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় সুমিন তার হাজব্যান্ডকে ভুল বুঝে তার কলিগদের সাথে ড্রিঙ্কস করতে শুরু করেছে, আর বাসায় ফিরে সে নিজেকে কুল করার জন্য রাতের বেলায় মেডিটেশন করতে বসে যায়। সে খেয়াল করে আজ প্রথমবারের মতো মাঝরাতে তার হাজব্যান্ড বাসায় ফিরেছে, যেটা এর আগে কখনো হয়নি। বাসায় ফিরেছে ভালো কথা, কিন্তু সে এখানে মিশনকে বলে কালকে তোমার গাড়িটা আমার দরকার পড়বে, তাই প্লিজ কালকের জন্য গাড়িটা আমার জন্য রেখে যেও। মিশনের কাছে ব্যাপারটা এবার আরও সন্দেহজনক লাগতে শুরু করে, কারণ যে হাজব্যান্ড বিয়ের 6 বছর হয়ে গেল তার মধ্যে একবার তাকে নিয়ে ঘুরতে গেল না, আর সে এত রাতে এসে গাড়ি চাইছে। কোনো রহস্য তো এর মধ্যে অবশ্যই আছে। তবে মিশন এবার একটা সুযোগ পেয়ে যায় তার হাজব্যান্ডকে চেক করার জন্য। এখন পরের দিন দেখা যায় মিশন কাঙ্গমোকে পরীক্ষা করার জন্য তার কলিগের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তারা দেখতে পায় কাঙ্গমো ঘুরতে না গিয়ে একটা মহিলাকে নিয়ে হোটেলে এসেছে। এইসব দেখে মিশনের মাথা এখন পুরোটাই বিগড়ে যায়। আর যাওয়ারই তো কথা, পৃথিবী উল্টে গেলেও কোনো নারী অন্তত এটা মেনে নিতে পারবে না। তো এখন মিশন সিদ্ধান্ত নেয় যে সে এবার রুমের ভিতরে ঢুকে তাদেরকে হাতে নাতে ধরবে। তবে তার কলিগ তাকে থামিয়ে বলে এটা করার দরকার নেই, আমরা বাইরে থেকে ড্রোন পাঠিয়ে দেখতে পারবো ভিতরে আসলে হচ্ছেটা কি। এরপরে ড্রোন পাঠিয়ে তারা দেখতে পায় ভিতরে তেমন কিছুই ঘটেনি। এটা দেখে মিশন যেন একটু শান্ত হলো, কিন্তু হঠাৎ এখন মিশনের ফোনে একটা জরুরি কল আসে। ফোনে বলা হয় হসপিটালে থাকা সেই মেয়েটির জ্ঞান ফিরেছে, তাকে এখন ইন্টারভিউ নিতে ইমার্জেন্সি সেখানে যেতেই হবে। তবে যাওয়ার সময় মিশন তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তার কলিগের গাড়িটিকে কাঙ্গমোর নিয়ে আসা গাড়ির সামনে রেখে যায়, আর গাড়িতে একটা ক্যামেরাও সেট করে যায়, যেন এরপর এই ক্যামেরায় কাঙ্গমোর সাথে থাকা মহিলার ফেস খুব ভালোভাবে তারা দেখতে পারে। এখন সিন শিফট হয় কাঙ্গমো আর হিজুর কাছে, যারা এখানে এসেছিল সেই আননোন লোকটির কথায়, যে কিনা তাদেরকে এই লোকেশনে আসতে বলেছিল। তো এখন সেই লোকটি তাদেরকে একটি রুমে ডাকে। গাইস, এখানে ব্যাপারটি আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে লোকটি জুংসানের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদের সাথে তুলে ধরে। সে বলে গত বছর এমএনডি তাদের পরবর্তী জেনারেশনের জন্য 3.5 মিলিয়ন টাকা মূল্যের একটা প্রজেক্টের ঘোষণা দেয়, যেটি পুরোটাই একটা বানোয়াট আর ভুয়া প্রজেক্ট ছিল। আর এই প্রজেক্ট পাশ করানোর পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছে জেনারেল পার্ক। এই জেনারেল পার্কের আসল নাম পরিচয় কারোর জানা নেই, কিন্তু জুংসান এই ব্যাপারে অনেকটাই জেনে গিয়েছিল। তাই সে নিজে তার একটি নতুন দল গঠন করে তাদের ব্যাপারে সমস্ত কিছু তদন্ত করতে থাকে। কিন্তু এর মধ্যে তার অনেক সদস্যই জেনারেল পার্কের হাতে মারা পড়েছে।
জুংসানের স্পেশাল সদস্যদের মধ্যে বেক্সিওন জুংসানকে অনেক বড় একটা হেল্প করেছিল। সে এই ফান্ডের সকল টাকার এক্সেস অকেজো করে সেটাকে ফাইল বানিয়ে একটা পেনড্রাইভে রেখে দিয়েছে। আর সেই পেনড্রাইভ ছাড়া কোনোভাবেই এখন জেনারেল পার্ক ফান্ডের টাকা বাজেয়াপ্ত করতে পারছে না। গাইস, কিছুক্ষণ আগে আমরা সেই পেনড্রাইভ রাখতে গিয়েই বেক্সিওনকে জেনারেল পার্কের পাঠানো লোকদের হাতে গুলি খেতে দেখেছিলাম। এবার হয়তো সেই সিনের আসল কাহিনীটা বুঝতে পেরেছেন। এইসব কথা শুনে কাংমো এখন জিজ্ঞেস করে, জুংসান তো অনেক দিন ধরে নিখোঁজ, সে আদেও বেঁচে রয়েছে কিনা সেটাও আমাদের জানা নেই, তাকে কোনো ক্লু ছাড়া কীভাবে আমরা খুঁজে পেতে পারি? এই কথার উত্তরে লোকটি বলে, জুংসান এখনও বেঁচে রয়েছে, তাকে জেনারেল পার্কের লোকেরা তাদের টর্চার সেলে আটকে রেখেছে। সেখানে তার উপর তারা প্রতিনিয়ত নির্যাতন চালিয়ে যাচ্ছে। কঠিন থেকে কঠিনতম কষ্ট দেওয়া হচ্ছে শুধুমাত্র সেই পেন ড্রাইভের লোকেশন পাওয়ার জন্য। জেনারেল পার্কের কাছে জুংসান যেন গলায় কাটার মতো বিধে রয়েছে। তারা তাকে একদম মেরেও ফেলতে পারছে না, আর জুংসানও সেই ফাইলের লোকেশন তাদের কাছে বলছে না। সমস্ত ব্যাপার ক্লিয়ার করার পরে এবারে লোকটি তাকে জেনারেল পার্কের সেই টর্চার চেম্বারের লোকেশন দেয়, যেখানে জুংসানকে বন্দি করে রাখা হয়েছে। এখন সিন আবার কাট হয়, আর এখন দেখা যায় মিসুন সেই গাড়ির ভিডিও চেক করছে, যেটাকে সে তার হাজব্যান্ডকে ধরা টোপ হিসেবে রেখে গিয়েছিল। ভিডিওতে সে তার হাজব্যান্ডের সাথে সেই মহিলাটাকেই দেখতে পায়, যার সম্পর্কে তার কলিগরা তাকে আগেই বলেছিল। এবারে মিসুন 100% শিওর হয়ে গেল তার হাজব্যান্ড ভিতরে আসলে কত বড় মাপের একজন ফ্রডবাজ, যদিও তার এই ধারণাটা সম্পূর্ণটাই ভুল ছিল। এখন সে অফিসে এসে তার এক জুনিয়র ডিটেকটিভকে বলে, এখনই আমাকে ফোন ক্লোন করার একটি ডিভাইস দাও, যেটার মাধ্যমে আমি আমার হাজব্যান্ডের ফোনের সকল কিছু দেখতে পাবো। আর এখন সে তার অফিস থেকে একটা ক্লোন করার ডিভাইস নিয়ে তার বাসায় চলে আসে। এরপরে রাতে কাংমু ঘুমিয়ে পড়লে সে কাংমুর ফোন বের করে লক খোলার চেষ্টা করে, কারণ লক না খুলে সে কোনোভাবেই ফোন ক্লোন করতে পারবে না। তাই এবার ফোনের লক খুলতে গিয়ে মিসুন যেটা করে এটা দেখে হাসি আটকানো মুশকিল। সেইভাবে টেপ দিয়ে টেনে কাংমুর চোখ খুলে ফেলে, আর এখন ফোনটি চোখের সামনে ধরতেই ফেস লক আনলক হয়ে যায়। এরপরে সে দ্রুতই সেই ডিভাইসের মাধ্যমে কাংমুর ফোন ক্লোন করে ফেলে। মানে এখন থেকে সে কাংমুর ফোনের সমস্ত কিছুই এই ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে। এরপরে সিন চেঞ্জ হলে আমরা জুংসানকে দেখতে পাই, যাকে সেই টর্চার সেলে জেনারেল পার্কের লোকেরা মারাত্মক জ্বালা যন্ত্রণা দিয়ে যাচ্ছে শুধুমাত্র সেই পেন ড্রাইভের লোকেশন জানার জন্য। কিন্তু তারা কোনোভাবেই জুংসানের কাছ থেকে সেই ইনফরমেশন বের করতে পারে না। জুংসান বলে, আমি যেটা জানাতে চাই না সেটা আমার কাছ থেকে কেউ জানতে পারবে না, পারলে আমার থেকে ইনফরমেশন বের করে দেখাও। মানে জুংসানের অ্যাটিটিউড ছিল সেই লেভেলে। জুংসানের মুখ থেকে এমন কথা শুনে এখন রাগে লোকগুলো তার উপর কারেন্টের শক দিতে থাকে, যেটা হয়তো মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক। এদিকে দেখা যায় হসপিটালে ভর্তি থাকা বেক্সিওনের জ্ঞান ফিরেছে, তাই এবারে মিসুন তার সাক্ষাৎকার নিতে এসেছে। বেক্সিওন এবার তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু মিসনের কাছে এক্সপ্লেন করে। বেক্সিওন এটাও বলে, আমরা চেয়েছিলাম অ্যাকাউন্ট ফাইলটাকে টোপ হিসেবে কাজে লাগিয়ে জেনারেল পার্ককে বাইরে বের করতে, কিন্তু সেটা আমরা এখনো করতে পারিনি। মিসন জিজ্ঞেস করে, কে এই জেনারেল পার্ক, তাকে ধরা কিভাবে এতটা ডিফিকাল্ট হতে পারে? বেক্সিওন বলে, আমরা কেউই এখন পর্যন্ত জেনারেল পার্কের আসল চেহারা দেখতে পারিনি, তবে জেনারেল পার্ক নিজের সাইন হিসেবে যে লোগোটা ইউজ করে সেটাকে এঁকে দেখাতে পারি। আর এখন বেক্সিওন জেনারেল পার্কের লোগোটা এঁকে দেখায়। তো এখান থেকে বের হওয়ার সময় মিশনের সহকর্মী তাকে জানায় জুংসানকে কিডন্যাপ করার কিছু ফুটেজ তাদের হাতে এসেছে। হতে পারে এরাই জেনারেল পার্কের লোক। জেনারেল পার্ককে ধরতে এরা তাদের জন্য অনেক বড় একটা ক্লু হতে পারে। এদিকে দেখা যায় হিজু আর কাংমু সেই আননোন লোকটার দেওয়া লোকেশনে পৌঁছে গিয়েছে। এখন দূর থেকে কাংমু দূরবীনের মাধ্যমে জায়গাটা সম্পর্কে খুব ভালোভাবে একটা আইডিয়া করে নেয়। আর এরপরে রাতের বেলা অয়েল ডেলিভারি করার একটা গাড়িতে করে সে চালক হিসেবে সেই বিল্ডিংয়ে প্রবেশ করে। তার আসল প্ল্যান সম্পর্কে কারো কোনো আইডিয়াই ছিল না। এখন দেখা যায় কাংমু সেখানে একটা রুমে ঢুকে সেখানের গার্ডকে মেরে ফেলে, আর তার পোশাক আর আইডি কার্ড নিয়ে বাইরে বের হয়। এরপরে সে ধীরে ধীরে ভিতরে সেই টর্চার সেলের দিকে এগোতে শুরু করে। এদিকে ব্লুটুথ থেকে হিজু তাকে বিল্ডিংয়ের সমস্ত রুমের ব্যাপারে ইনস্ট্রাকশন দিয়েছিল। কাংমু হিজুর দেয়া ইনস্ট্রাকশন অনুযায়ী এগোতে থাকে, আর এখন সে সেই কাঙ্ক্ষিত লোকেশনে পৌঁছেও যায়। কাংমু দেখতে পায় এখানে এক ডাক্তার জুংসানের উপরে মারাত্মক নির্যাতন চালাচ্ছে। তার মুখ থেকে পেনড্রাইভের লোকেশন বার করার জন্য বারবার তাকে কারেন্টের শক দেওয়া হচ্ছে। শক দিতে দিতে এমন হয়েছে যে এবারে তাদের মেশিনের চার্জ ফুরিয়ে গিয়েছে, তাই সে এবার তার সহকারীকে দিয়ে ব্যাটারির চার্জ করতে পাঠায়। আর এই সুযোগে কাংমু নিচে নেমে ডাক্তারের একটা ব্যবস্থা করে জুংসানকে নিয়ে বেরিয়ে পড়ে। সাধারণ গার্ডের পোশাক পরে থাকায় তাকে সেখানের কেউই সন্দেহ করেনি। এদিকে সেই বান্দাকে দেখানো হয় যে কিনা ব্যাটারি চার্জ করে নিয়ে এসেই আবারও শক দিতে শুরু করেছে। ফুল চার্জে থাকা ব্যাটারির শক দিয়ে সে বেশ মজা এনেছিল, কিন্তু এবারের যন্ত্রণার আওয়াজটা তার কাছে ভিন্ন রকমের লাগে। ব্যাপারটা গোলমেলে বুঝতে পেরে সে এবার কাপড়টা সরিয়ে দেখতে পায় এটা আর কেউ না, তার গুরু জনাব সাইকোচন্দ্র। তার কাছে এটা দেখা আর রাতের বেলা সূর্য দেখা একই কথা।
গাইস, এখন আমাদের সামনে যে ক্লাইম্যাক্স আসতে চলেছে এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এবারে জংসান পালিয়ে যাবার খবর জেনারেল পার্ক জানতে পারে, আর মুভির এই পর্যায়ে আমাদের সামনে অস্থিরভাবে এন্ট্রি নেয় এই সিনেমার অজানা অচেনা গুপ্ত সেই জেনারেল পার্ক। এই হলো জেনারেল পার্ক। এতক্ষণ যাকে আমরা হিজো নামে চিনতাম, আর যে কিনা নিজেই জংসানকে এখান থেকে পালিয়ে নিয়ে যেতে ভিতরে ভিতরে কাংমুকে সাহায্য করলো, সে কিভাবে জেনারেল পার্ক হতে পারে? আর যদি হয়েও থাকে তাহলে সে নিজের হাতেই নিজে কেন কুরুল মারলো, মানে কাংমুকে দিয়ে কেন জংসানকে সরিয়ে নিল? কোনো ব্যাপার না বন্ধুরা, ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। আসলে গত বছর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে বাজেট করা হয়েছিল সেই 3.5 মিলিয়ন টাকা পরিমাণ অর্থ পাচারের ব্যাপারে জংসান জানতে পারে। তবে সে এটা জানতো না যে এই জেনারেল পার্ক আসলে তারই কলিগ হিজো নিজেই। জংসান এই ব্যাপারে জানতে পারায় জেনারেল পার্কের গলায় কাটা বিঁধে যাওয়ার মতো অবস্থা। আর তাছাড়াও হিজো এই সমস্ত কাজ একা করেনি, তার সাথে যুক্ত ছিল সরকারের নিকটস্থ আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যারা ইনডাইরেক্টলি তাকে এই ভুয়া বাজেট পাশ করাতে সাহায্য করেছে। কিন্তু জেনারেল পার্ক এই সব অর্থ একাই নিজের কাছে রাখতে চেয়েছিল, আর বাকিদের কথা দিয়েছিল যে সঠিক সময় আসলে তারা প্রত্যেকে এর পার্সেন্টেজ পেয়ে যাবে। কিন্তু বাকিরা জেনারেল পার্কের কথায় বিশ্বাস রাখতে পারেনি, তাই তারা নিজের নিজের অ্যাকাউন্টে টাকাগুলো আলাদা আলাদা ট্রান্সফার করতে চেয়েছিল। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জংসানের সহকর্মী বেক্সিউন অ্যাকাউন্টগুলোকে অকেজো করে পেন ড্রাইভে লুকিয়ে রাখে। আর এরপরে যত ঝামেলা বাদে এই পেন ড্রাইভ খুঁজে নিয়েই জংসানকে মৃত্যু সমান কষ্ট দেওয়ার পরেও যখন সে মুখ খোলেনি, তখন হিজো নিরুপায় হয়ে এই নতুন প্ল্যান বানায়। কাংমু যেহেতু জংসানের বিশ্বস্ত ছিল, তাই আর কারো কাছে এই ব্যাপারে না বললেও কাংমুকে একা পেলে সে অবশ্যই সেই পেন ড্রাইভের লোকেশনের কথা তাকে জানিয়ে দেবে। আর হ্যাঁ, এটাই ঘটে। এখন দেখা যায় কাংমু জংসানকে নিয়ে সেই হসপিটালে চলে এসছে, যে হসপিটালে হিজো তাকে আসার জন্য বলেছিল। এখন জংসান কাংমুকে একা পেয়ে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে, আর সেই পেন ড্রাইভের লোকেশনও তাকে বলে দেয়। কিন্তু এখানে শুধুমাত্র তারা দুজনেই ছিল না, এখানে তো হিজো তাদের জন্য একটা ফাঁদ পেতে রেখেছিল এই ক্যামেরাটি দিয়ে। তাদের বলা সমস্ত কনভারসেশন জেনারেল পার্ক এই ক্যামেরার মাধ্যমে জানতে পেরে যায়, আর এখন সে তার বিশ্বস্ত সেই লোকটিকে পেনড্রাইভের লোকেশনে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় মিসুন সেই ফুটেজের ব্যাপারে সমস্ত কিছু বুঝতে পারার পরে কৌতূহল নিয়ে জংসানের বাসায় যাচ্ছে তার ব্যাপারে আরও ইনফরমেশন কালেক্ট করার জন্য। আর এদিকে জেনারেল পার্কের সেই বিশ্বস্ত লোকটি জংসানের বাসায় পেনড্রাইভের লোকেশনে চলে এসেছে, আর সেই জংসানের বলা লোকেশনে আলমিরার হাতলের মধ্যে সেই মহামূল্য পেনড্রাইভটি পেয়ে যায়। এবার সে তার বসকে ফোন করে এই ব্যাপারে জানিয়ে দেয়। জেনারেল পার্ক বলে, এবারে বাকি সবাইকে মেরে ফেলো, সবার প্রথমে জংসানকে মারো। এখন জেনারেল পার্কের অর্ডারে সেখানে থাকা সাইকো ডাক্তারের যমজ ভাই জংসানকে মারার জন্য একটা ইনজেকশন রেডি করে, আর ইনজেকশন দেবার ঠিক আগ মুহূর্তে সে তার ভাইয়ের বলা একটা কমন ডায়লগ বলে ফেলে। ডায়লগটি ছিল, কি এক মর্মান্তিক অবস্থা, তাই না? এই সেম ডায়লগটি সেই সাইকো ডাক্তারটিও তার সাথে প্রতিনিয়তই বলতো। তাই এটা শোনার সাথে সাথে জংসান আসল ব্যাপারটি বুঝতে পারে। সে এবার নিজেই ডাক্তারের উপরে অ্যাটাক করে বসে, আর এরপরে সে কাংমুকে ফোন করে বলে, তোমাকে আমি এতটা বিশ্বাস করতাম, আর সেই তুমি কি না আমার থেকে ইনফরমেশন বার করার জন্য এত নাটক সাজালে? জংসানের কাছ থেকে হঠাৎ এমন কথা শুনে কাংমুর বেশ অদ্ভুত লাগে। সে এইসব বলার কারণ জানতেই চাইবে, এমন সময় পিছন থেকে সাইকোটা জংসানকে হেডশুট করে দেয়, আর সাথে সাথে জংসান সেখানে মারা যায়। আর এদিকে জেনারেল পার্কের কথা মতো কাংমুকে শেষ করে দেওয়ার জন্য একটা ট্রাক এসে কাংমুর গাড়ির সাথে বড় জোরে ধাক্কা লাগায়। তাদের ধারণা কাংমু মারা গিয়েছে। অন্যদিকে দেখা যায় পেন ড্রাইভ পেয়ে সেই লোকটি যখন জংসানের বাসা থেকে কামব্যাক করছিল, তখন সেখানে মিশন পৌঁছে যায়। আর এখন তাদের দুজনের মধ্যে তুমুল এক মারামারি লাগে, আর এক পর্যায়ে লোকটির হাত থেকে পেন ড্রাইভটি ছিটকে নিচে পড়ে যায়। মিশন পেন ড্রাইভটি পেয়ে সাথে সাথে নিজের কাছে লুকিয়ে ফেলে, আর সুযোগ বুঝে তার কাছে থাকা সেই ক্লোন করা ডিভাইসে পেন ড্রাইভের সমস্ত ডাটা ট্রান্সফার করে দেয়। আর এরপরে যখন সে তাদের সাথে আর পেরে উঠছিল না, তখন সে তাদের সামনে পেন ড্রাইভটি নষ্ট করে ফেলে, যেন তারা এটা ধারণা করে যে পেন ড্রাইভে থাকা সমস্ত ডাটা নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে যায়, আর এখন কি করবে বুঝতে না পেরে তারা এই খবরটি জেনারেল পার্কে জানায়। এত নাটক, অভিনয়, চিটিং করে পেন ড্রাইভ হাতে পাওয়ার পরেও যদি এমন নিউজ শোনা লাগে, তাহলে কারণে মেজাজ খারাপ হয়। জেনারেল পার্ক এই পরিস্থিতিতে জাস্ট জ্বলছিল। সে এখন মিশনকে তার কাছে নিয়ে আসতে বলে। বোঝাই যাচ্ছে মিশনের সামনে অনেক বড় বিপদ। লোকগুলো এখন মিশনকে জেনারেল পার্কের সামনে হাজির করে। জেনারেল পার্ক কোনো মতে নিজের রাগকে কন্ট্রোল করে মিশনের কাছে জিজ্ঞেস করে, পেন ড্রাইভে থাকা ফাইল কোথাও শেয়ার করা হয়েছিল? আমি নিশ্চিত এটা তুই ছাড়া আর কেউ করেনি। ভালো চাইলে এখনই বলে দে, নয়তো তোর হাজব্যান্ডকে উড়িয়ে দেব। হাজব্যান্ডের এমন অবস্থা দেখে মিশন সেই ডিভাইসের কথা জেনারেল পার্ককে জানিয়ে দেয়। কি ভাবছেন তারা কাংমুকে ছেড়ে দিবে? মোটেই না।
কাজ হাসিল হলে এরা কাউকে আর বেঁচে থাকতে দেয় না। জেনারেল পার্ক পারমিশন দেয় কাংমুকে মেরে ফেলার, কিন্তু কাংমুকে মেরে ফেলা এতটা সহজ ব্যাপার না। গুলি করার ঠিক আগের মুহূর্তে কুংফু জেগে ওঠে আর লোকটিকে কুংফু স্টাইলে চেপে ধরে লোকটির জীবনলীলা সেখানে সমাপ্ত করে। এরপরে দেখা যায় পেন ড্রাইভের শেয়ার করা সমস্ত ফাইল পাওয়ার পরে এখন জেনারেল পার্ক সমস্ত টাকা তার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে। আর অন্যদিকে মিশনকে মারার জন্য আরেকটা সাইকো ড্রিল মেশিন নিয়ে রেডি হয়েছে। মিশনের মাথায় ড্রিল মেশিন ঢুকানোর ঠিক আগের মুহূর্তেই সেখানে কাংমু এন্ট্রি নেয়। নিজের রান্নাঘর সামলানো হাজব্যান্ডকে এমন হিরো রূপে দেখে মিশন তো পুরোই অবাক। এখন কাংমু একের পর এক গার্ডকে শেষ করে দিয়ে মিশনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে তাদেরকে মেরে ফেলার জন্য সেখানে অনেকগুলো গার্ড তাদের পিছু করে, কিন্তু এই সকল গার্ডকে মিশন তার বুদ্ধির জালে ফাঁসিয়ে সেখান থেকে নির্দ্বিধায় বেঁচে যায়। এরপরে দেখা যায় মিশন কাংমুর উপরে প্রচণ্ড রেগে আছে, কারণ সে কাংমুর সাথে এতদিন ধরে থেকেছে, কিন্তু সে এত বড় একটা ব্যাপার তার কাছ থেকে এতদিন লুকিয়েছে। তবে কাংমু এখানে তাকে সরি বলে আর বুঝিয়ে দেয় যে সে স্পেশাল সার্ভিস ইন্টেলিজেন্টের হেড হলেও মিশনের কাছে কিছুই না। প্রায় প্রত্যেকটি হাজব্যান্ড তার ওয়াইফের কাছে ভিজি বিড়ালের মতো। সে অনেকবার তাকে এই ব্যাপারটি বলতে চেয়েছিল, কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকার কারণে সে এই কথা আর বলে উঠতে পারেনি। তো এখন তারা দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক করে সেখান থেকে বাসায় চলে আসে। আর এবার ফাইনালি তারা আটগাট বেঁধে জেনারেল পার্কে শেষ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের প্ল্যান হলো তারা প্রথমে জেনারেল পার্কের সেই রহস্যময় বিল্ডিংয়ের সমস্ত ইলেকট্রিসিটি অফ করবে, তাহলেই একমাত্র জেনারেল পার্কের মানি ট্রান্সফার বন্ধ করা সম্ভব হবে। এখন তারা তাদের সঠিক প্ল্যান অনুযায়ী সমস্ত বাধা ক্রস করে ইলেকট্রিসিটির রুমে প্রবেশ করে। সমস্ত টাকা ট্রান্সফার করতে যখন আর মাত্র 1% অবশিষ্ট ছিল, ঠিক তখনই তারা সমস্ত ইলেকট্রিসিটির লাইন বন্ধ করতে সফল হয়। চোখের সামনে এমনভাবে সাজানো গোছানো অ্যাকাউন্টগুলো অকেজো হয়ে যেতে দেখে জেনারেল পার্কের মাথা এখন পুরোটাই বিগড়ে যায়। সে এখন কোনো মতে নিজেকে বাঁচিয়ে সেই ড্রাইভের ফাইল নিয়ে বেরিয়ে পড়ে। তবে মজার ব্যাপার হলো, যে গাড়িতে করে সেখান থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল সেই গাড়ির ড্রাইভার আর কেউ না, স্বয়ং কাংমু নিজেই গাড়িটি ড্রাইভ করছিল। তারা দুজন গার্ডদের পোশাক পরে থাকায় তাদেরকে কেউ সন্দেহ করেনি। তবে জেনারেল পার্কও কিছুতে কম যায় না। সে এখন মিশনের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাদের উপরেই অ্যাটাক করে বসে। আর এরই মধ্যে সবকিছু টের পেয়ে গিয়ে জেনারেল পার্কের খাস বান্দা তাদের গাড়ির উপরে ধাক্কা দিয়ে বসে। আর এখন আবার নতুন করে তাদের মধ্যে এক লড়াই চলে। তবে এই লড়াইয়ে কাংমু আর মিশন হেরে যায়। আর সুযোগ বুঝে এখন জেনারেল পার্ক সেই ফাইলের সুটকেসটি নিয়ে সেখান থেকে গাড়িতে উঠে পড়ে। কিন্তু এইবার মিশন তার আসল ট্যালেন্ট দেখায়। সে এবারে তাদের গাড়ি বরাবর একটা সিলিন্ডারের উপরে গুলি করে, আর সাথে সাথে সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে গাড়ি সহ উড়ে যায়। ভেবেছিলাম এবার হয়তো জেনারেল পার্কের অবস্থা পুরোটাই লন্ডভন্ড হয়েছে, কিন্তু দেখা যায় সে নিজের এত খারাপ অবস্থাতেও সেই অ্যাকাউন্ট ফাইলগুলোর ব্যাগটা নিজের কাছ থেকে হাতছাড়া করেনি। তার এত প্ল্যান আর পরিশ্রম নষ্ট হয়ে যাওয়ায় তার মাথা যেন খারাপ হয়ে গিয়েছে। সে এখন মিশনকেই বলে বসে, চলো আমরা দুজনে এই ফান্ডের টাকা ভাগ করে নেই, কেউ জানতে পারবে না। তার এই কথা শুনে মিশন মজা করে বলে, আরে নিলে তোমাকে কেন দিব, আমি জিতেছি তাই সব টাকা আমিই নিব। এরপরে দেখা যায় মিশন তার হাজব্যান্ডকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে। তবে সেখানে অলরেডি অনেক মিলিটারি চলে এসেছিল তাদের সেফটি দেওয়ার জন্য। তো এখন তারা ফান্ডের ফাইলের সুটকেসটি মিলিটারিদের কাছে দিয়ে সেটাকে নিরাপদে নিয়ে যেতে বলে। আর এই যে সেই খুচরা ডিটেকটিভগুলো, তারা এখন একে অপরকে বলে, আমি আর ভুলেও তাদের বাসায় পার্টি দিতে যাব না। এতদিন না হয় না জেনে গিয়েছি, এখন জানার পরে আর কোনোভাবেই এমন এজেন্টের বউয়ের সাথে নাচতে যাব না। আমার বিশ্বাস সে যদি এরপরে আমাকে কোনো থেরাপি দিতে আসে তাহলে সরাসরি কারেন্টের থেরাপি দিয়ে দিবে। তো এরপরে সিন চলে আসে 6 মাস পরে, যেখানে তারা একটা মাদক পাচারকারীকে ধরেছিল। মিশন যখন জিজ্ঞাসা করে এগুলো কোত্থেকে পেয়েছো আর এর প্রতি প্যাকেট কত করে বিক্রি করো, তখন লোকটি বলে, আমি এসবের কিছুই জানি না, আমাকে এগুলো আমার বস করতে বলেছে। কাংমু বলে, তাহলে তোর বসের নামটাই আগে বল। লোকটি বলে, মাফ করবেন, কিন্তু আমার বস ঠিক আপনার মতোই দেখতে, আমার মনে হয় হয়তো আপনিই আমার বস। তার এমন একটা উত্তর শুনে কাংমু হাসবে না কাঁদবে সেটাই বুঝে উঠতে পারছিল না। আর এমনই একটা ফানি পার্টের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির গল্প। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো আজকের মুভির গল্প প্লিজ কমেন্টে নিজের মতামত জানিও। আর হ্যাঁ, অনেকেই বলেছিলে লাভ স্টোরি মুভিগুলো এক্সপ্লেন করার জন্য, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এর পরের মুভিগুলো আমি বেশিরভাগ লাভ স্টোরি দেওয়ার চেষ্টা করব। তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে সামনে কোনো অসাধারণ মুভির গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।